এর যে প্রেসিটা আমাদের কপিটা তো আগে এখানে প্রেস ওয়ার্ড লিমিট যদি আছে সমস্যা, কিন্তু জায়গাটাকে অর্থাৎ আমাদের সেটা ক্ষেত্রে immense popularity of Buddhism is due to expansionist policy of Great King Ashoka বা Great Ashoka। এটা বলে আবার সেন্টেন্সটাকে এখানে থামায়নি, এখান থেকে and his grandfather চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত এই অবধি লিখেছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সেন্টেন্সটা লিখলো, প্রথম কথা সেন্টেন্সটার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দ্য ইমেন্স পপুলারিটি অফ বুদ্ধিজম আমি প্রথমেই বলে দিলাম ইজ ডিউ টু, অর্থাৎ এটা হয়েছে তার কারণ, এই যে লেখাটা হলো বিভার্বের প্রয়োগ, এখানে না একটা ওই সেই যেটা হয় আর কি, কাঁচা লেখার একটা নোট থেকে গেল। কাঁচা লেখার নোট মানে বলতাম যে এই ইমেন্স পপুলারিটির কারণ কথাটাকে যদি বলতাম, ইজ ডিউ টু না লিখে আমি যদি ঘুরিয়ে বলতাম, অর্থাৎ সোজা কথায় বুদ্ধিজমের এই এক্সপানশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইন্ডিয়া, এই গ্রোথ, তার জন্য সব থেকে বেশি রেসপন্সিবল তিনি হচ্ছেন অশোকা এবং তার এই পলিসি। যদি এটা লেখা যেত তাহলে সেই ব্যাপারটা অনেক বেশি এক্সপ্রেসিভ হতো, সেটা না হয়ে লেখাটা কেমন খাপছাড়া হলো। আর দ্বিতীয়ত সেই বলছে ইজ ডিউ টু এক্সপানশনিস্ট পলিসি অফ গ্রেট অশোকা। এক্সপানশনিস্ট পলিসি কথাটা ভুল নয়, বা এক্সপানশনিস্ট স্ট্র্যাটেজি আমি যদি বলি, ঠিক আছে, এই যে আমি একটা কি বলবো ইম্পেরিয়ালিজম যেটাকে বলে, যে সাম্রাজ্যবাদী একটা মনোভাব যা নীতি, এটাকে বাড়িয়ে যাব ক্রমাগত, এটাকে বলতে এক্সপানশনিস্ট পলিসি কথাটাকে ব্যবহার করা হয়। কিন্তু এখানে বেটার হতো না যদি আমি বলতাম ইজ ডিউ টু টেরিটোরিয়াল এক্সপানশন অফ গ্রেট অশোকা। এই যে এক্সপানশনিস্ট পলিসি সেটাকে না বলে একদম ডাইরেক্ট বলি না, টেরিটোরিয়াল এক্সপানশন অফ গ্রেট অশোকা অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার চন্দ্রগুপ্তা। অন্তত এইটুকুও যদি বুঝিয়ে দিতাম আলাদা করে, তাহলে তার একটা জায়গা থাকতো। যাই হোক, সেন্টেন্স হিসেবে ঠিক আছে, এখানে আমার তেমন বলার কিছু নেই। নাও রিয়েলাইজিং দ্য ডায়ার কনসিকুয়েন্সেস ফ্রম ওয়ার, এখানে ফ্রমের একটা ব্যবহার হলো। ফ্রমের ব্যবহারটা যুক্তিযুক্ত হয়েছে কি না সেটা আমি ডাইরেক্ট কাকে জিজ্ঞেস করবো, একেই জিজ্ঞেস করবো, আমাদের সৌরভকে জিজ্ঞেস করবো। সৌরভ, আমাকে একটু বলো যে তুমি যে ফ্রমের ব্যবহার করেছো সেটা কি তোমার মনে হচ্ছে যে ঠিক আছে? আমি আরেকবার পড়বো কি? আচ্ছা, realizing the dire consequences from war and feeling the suffering, he gave up the means of violence and adopted peace by preaching Buddhism. এটা হচ্ছে তোমার টোটাল সেন্টেন্স, বাকিগুলো নিয়ে আমি পরে কথা বলছি, কিন্তু আমি প্রথমের এই প্রিপোজিশনটাকে নিয়ে আমি একটু কথা বলবো। অর্থাৎ যেখানে ফ্রম আমি বললাম যে রিয়েলাইজিং দ্য ডায়ার কনসিকুয়েন্সেস ফর, খেয়াল করে দেখি, আমরা বলছি পজিটিভ কেসের কথা, অর্থাৎ রিয়েলাইজিং দ্য ডায়ার কনসিকুয়েন্সেস অফ ওয়ার। তো এখানে একটা বড় বেসিক প্রবলেম হয়ে গেল। হ্যাঁ সেটাই বলছি, অফ ওয়ার, তাহলে সেটা এখানে একটা বড় বেসিক প্রবলেম হয়ে গেল। মানে খেয়াল রাখতে হবে এইগুলো যেন গন্ডগোল না হয়, অন্তত পরীক্ষার হলে যেন না হয়। অফ ওয়ার, আচ্ছা, অ্যান্ড ফিলিং, কেন? তুমি তো অলরেডি বলেই দিয়েছো রিয়েলাইজিং, তাহলে অ্যান্ড ফিলিং দ্য সাফারিং বলার দরকার ছিল না? তুমি বলো, অসুবিধা নেই, যে রিয়েলাইজিং দ্য ডায়ার কনসিকুয়েন্সেস অফ দ্য ওয়ার and feeling the sufferings
দরকার নেই। এরপরে তুমি ডাইরেক্ট লেখো, অর্থাৎ আমার মানে তুমি এরপরে ডাইরেক্টলি লিখবে যে তার আউটকামটা কি। হি গেভ আপ দ্য মিনস অফ ভায়োলেন্স। যদি তোমার মনে হয় যে সাফারিংসের বিষয়টা তিনি বুঝে কিছু করেছিলেন, সেখানে তুমি অন্য জিনিস লেখো, সেখানে তুমি লেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য সাফারিংস অফ, এরকম কিছু লেখো। সেখানে তিনি কি করেছিলেন, তিনি প্রচুর এই সেবামূলক কাজ করেছিলেন, তার বেশ কিছু এক্সপ্লয়েটস রয়েছে এই সাফারিংসটা বুঝে, সেটা তুমি লেখো। সেটা না করে আমি দুটো দিলাম, ওই পার্টটুকুর প্রয়োজনই ছিল না। নেক্সট, তারপরে কি, এবার তুমি যখন লিখছো তখন লিখছো মিনস অফ ভায়োলেন্স অ্যান্ড একদম পরিষ্কার অ্যাডপ্টেড পিস বাই প্রিচিং বুদ্ধিজম। ঠিক আছে, এইটুকু ঠিক আছে, তিনি পিস অ্যাডপ্ট করলেন বুদ্ধিজমকে নিয়ে, ফাইন। হি মেক ইন্ডিয়া, হঠাৎ কোথার থেকে মেক চলে এলো, হি মেক ইন্ডিয়া, MAKE, একদম পরিষ্কার লেখা। আমি তো এখন লেখাটা দেখাতে পারছি না, বাট পরিষ্কার এটা লেখা। অর্থাৎ হি মেক ইন্ডিয়া মোর প্রসপারাস বাই ডিফারেন্ট কাইন্ডস অফ মোরাল, বোধহয় নর্মস, মেক ইন্ডিয়া গ্রেট, মোরাল নর্ম লেখা আছে। তো সেন্টেন্সটা অ্যাজ এ হোল ঘেটে গেল, সেটা তো ছেড়ে দিতাম আমি। সেন্টেন্স নিয়ে, সেন্টেন্সটাকে পরে আমি রেকটিফাই করতেই পারি, অসুবিধা নেই। কিন্তু হি মেক কেন, ব্যাখ্যা নেই। হি মেক ইন্ডিয়া মোর প্রসপারাস বাই ডিফারেন্ট কাইন্ডস অফ, যাই হোক, এখানে মোরাল নর্মস ব্যাপারটা ঠিক বুঝলাম না, তো এই জায়গাটা গন্ডগোল হয়েছে, এগুলোকে একটু মাথায় রাখতে হবে। টু মেক ইন্ডিয়া গ্রেট, এই টু মেক ইন্ডিয়া গ্রেট কথাটাও এখানে কোনোভাবেই কি বলবো কানেক্ট করা যাচ্ছে না। অথচ আমরা যখন সময় পাচ্ছি হাতে ভালো করে, তখন কিন্তু লেখা খুব ভালো হচ্ছে সৌরভের। যাই হোক, আমি নাম্বারটা একটু বলি। যেহেতু প্রবলেম আছে সেন্টেন্সে, কিন্তু তার সত্ত্বেও একদম লাস্ট সেন্টেন্সে প্রবলেম আছে, কিন্তু বাকি পয়েন্টগুলো অন্তত টাচ করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে চিনতে পারা, এবং বাকিগুলো ঠিকঠাক লেখার জন্য আমি একটু বেশি নাম্বার দিয়েছি, সেটা আমি বলে দিচ্ছি। 15 out of 40 এই নাম্বারটা দেওয়া হয়েছে এই লেখাটার জন্য সৌরভের। এবার সৌরভের বাকি যে লেখাটায় আসবো সেটা একটু বলি। কিডমন, অর্থাৎ এই কিডমনকে নিয়ে লেখা বা কিডমনকে নিয়ে লেখা। এই লেখাটার ক্ষেত্রে বলছে, তোমাদের সামনে প্যাসেজ আছে, দেখতেই পাচ্ছ, কোনো প্রবলেম নেই। কিডমন was a first English poet to be known. এই যে কথাটা লিখলো, be known মানেটা কি? Kiddmon was a first English poet to be known, approximately 670. তোমার যখন লিখছো যে প্রথম ইংরেজ কবি যার নাম পাওয়া যায় তিনি হলেন কিডমন, তাহলে আমি কেন সেভাবেই শুরু করব না? কারণ আমার এখানে এটা লিখতে গিয়ে গন্ডগোল হয়ে গেল। তো তুমি লিখলে যে কিডমন ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট, প্রথমেই বলে দিল। এখানে লেখার মধ্যে যে ভাঁজটা রয়েছে, যে প্রথম ইংরেজ কবি যার নাম পাওয়া যায় তিনি হলেন কিডমন, ইংরেজ কবির প্রসঙ্গটাই এলো না। একটা মানে মারাত্মক মিস্টেক। এবং সব থেকে বড় কথা, টু বি নোন মানে হচ্ছে না তো। ঠিক আছে, তুমি যদি লিখতে ফার্স্ট ইংলিশ পোয়েট, এই যে কথা লিখলে যার নাম পাওয়া যায়, এবার সেটাকে তুমি কানেক্ট করলে এভাবে, দা ফার্স্ট ইংলিশ পোয়েট হু ইজ নোন টু আস স্টিল, বা আমি এভাবে লিখতে পারি হুজ নেম ইজ স্টিল অ্যাভেলেবল টু আস, এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, তিনি কে? ইজ কিডমন। লেখাটা এভাবে লেখা যেতে পারত, কিন্তু লেখাটা এখানে ঘেটে গেল। আচ্ছা, নেক্সট, ফর দ্যাট, এই যে এখানে যেমন লেখা আছে, এই জন্য কিডমনকে ইংরেজি কাব্যের জনক আখ্যা দেওয়া। আশ্চর্যভাবে এই জন্যটা লেখার জন্য সবাই পাগল হয়ে গেছে, মানে টপ টু বটম কেউ বাদ নেই। মানে এখানে যেহেতু এই জন্য লেখা আছে, ফর দ্যাট রিজন,
এই যে ব্যাপারটা কি বলবো, ফর দিস ফর দ্যাট, সে অত্যন্ত মানে বাজে শোনাচ্ছে কানে। যাই হোক, এটা লেখার জন্য সব পাগল হয়ে গেছে। ফর দ্যাট হি ইজ কনসিডার্ড অ্যাজ আ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ফর দ্যাট হি ইজ কনসিডার্ড, যার জন্যে। দ্যাট কথাটা শুনতে খুব খারাপ শোনায়। খুব উপায় না থাকলে লিখবে না। তুমি কেন সো ইউজ করা যায় না? সো জাস্ট এইটুকুই তো লিখতে পারি। সো হি ইজ কনসিডার্ড অ্যাজ আ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কোর্টে থাকার কথা নেই। ইংরাজি কাব্যের জনক, এখানে ইংলিশ পোয়েট্রিটা কোর্টে দেওয়া, আর ফাদারটা এর বাইরে, ফাদার অফটা বাইরে চলে গেল। মারাত্মক মিস্টেক। যাই হোক, পরেরটা আসে। এখানে কি বলছে? বিটের হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা গ্রন্থের ৪র্থ পর্বে ৪র্বিংশতি অধ্যায়ে ক্যাডমনের জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। তো এটা করতে গিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে some notable information have been found। তারপরে তুমি এখানে লিখলে যে এই পুরো ডিটেলসটা দিলে, দ্য লাইফ স্টোরি অফ কিডমান বলে বাকিটুকু ইউজ করলে। from part 4 of chapter 14 of Bid's Historia Ecclesiastica। প্রথম কথা, চ্যাপ্টার 14 নয়, ৪র্বিংশ লিখেছে, মানে ২৪, ৪ বিংশ মানে ২০, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা ভুল করার কথা না। যাই হোক, এই ক্ষেত্রে ভুল হতে পারে, আমি এটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ এ জাতীয় বিষয় এখন শোনা যায় না। কিন্তু লেখার অ্যারেঞ্জমেন্টটা এরকম কেন? আমি প্রথমটা ঠিক লিখলাম যে সাম নোটেবল ইনফরমেশন হ্যাভ বিন ফাউন্ড, এটুকু ঠিক আছে, এটা নিয়ে অসুবিধা নেই। এবার তুমি বললে লাইফ স্টোরি অফ কিডমন। অর্থাৎ লাইফ স্টোরি অফ কিডমন কেন? কারণ যেহেতু লেখা রয়েছে যে কিডমনের জীবন সম্পর্কে, তো লাইফ স্টোরি কথা লিখতেই হবে। অ্যাবাউট কিডমন বলা যায় না। এই যে জিনিসগুলোকে বোঝা, কখন আমি হুবহু লিখব আর কখন সেটার প্রয়োজন নেই, এমনি বোঝা যাচ্ছে, সেটাকে বুঝতে হবে। যাই হোক, পরেরটা আসে। নাও এবার বলছে খুব স্বাভাবিকভাবে এখানে যেমন লেখা রয়েছে, এখানে এক রাত্রিতে রাখাল ক্যাডমনকে এক ভোজসভা থেকে ছুটে পালিয়ে যেতে হয়। ফাইন, খেয়াল করতে হবে এখানে লেখা আছে পালিয়ে যেতে হয়, মানে যেতে হয়েছিল আর কি। সো ওয়ান নাইট, এখানে তুমি ডাইরেক্টলি লিখে দিলে রাখাল কিডমন। রাখাল কেন? শেফার্ড তো। এই যে যখন কথাটা বলা হয় রাখাল বালক, এটার ওদের কনসেপ্টটা কি? মেষ পালক তো, শেফার্ড বা কাউবয়ও তুমি যদি লিখতে তাও এটা কাছাকাছি হতো, যদিও কাউবয়ের কনসেপ্টটা আলাদা, কিন্তু তাহলেও হতো। কিন্তু রাখাল লিখলে, ওয়ান নাইট রাখাল কিডমন he had to flee from a dinner event। আচ্ছা, মনে রেখে দাও, ফ্লি কথাটা যদি থাকে তার সাথে কখনো ফ্রম ইউজ হয় না। এই ফ্লি এর মধ্যেই ফ্রম এই কনসেপ্টটা ধরা থাকে। মানে তুমি লিখতেই পারো রান অ্যাওয়ে ফ্রম, অসুবিধা নেই, এসকেপ ফ্রম লিখতেই পারো, কিন্তু ফ্লি এমন একটা শব্দ যার সাথে ফ্রম হয় না। ফ্লি বলার পর ডাইরেক্টলি অবজেক্টটাকে লিখতে হয়, অর্থাৎ যেখান থেকে সে পালিয়েছে সেটা কথা তুমি লিখে দেবে। যাই হোক, এটা হয়তো না জানার জন্য ভুল হয়েছে, এটা কোনো সমস্যা নয়, এটা আমি বলে দিলাম, ক্লিয়ার রাখবে। ফ্লি ফ্রম ডিনার ইভেন্ট, ফ্রমটা হচ্ছে না, ফ্লি ডিনার ইভেন্ট, হ্যাড টু ফ্লি ডিনার ইভেন্ট। ইভেন্ট কেন? আমার বক্তব্য, এটা অনেকেই আরেকজনও লিখেছে দেখলাম, ইভেন্ট, ভোজ সভা লিখেছে, রাইট? তুমি ডাইরেক্টলি শুধু ডিনার লেখো তাহলেও তো চলবে। অর্থাৎ ছোট ছোট জায়গাগুলোকে একটু দেখে নেওয়া, এগুলো নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। যাই হোক, গেল। এবার খুব স্বাভাবিকভাবেই তোমার এখানে লেখাটা এই অবধি লিখে তারপর সময় শুরু করলে যে কন্ডিশন অ্যান্ড অলসো ফরগেটিং দ্য থিংস, আচ্ছা রাইট, এইখানে আরেকটা বিষয়, কিডম্যান হ্যাড টু ফ্লি ফ্রম দ্য ডিনার ইভেন্ট ফ্রম আনপ্রিপেয়ার্ড কন্ডিশন। ওই যেহেতু এখানে
কি বলবো অপ্রস্তুত অবস্থায় রয়েছে, তো সেটাকে তুমি লিখলে আনপ্রিপেয়ার্ড কন্ডিশন। সেটাকে অন্যভাবে লেখা যায়, সেটা পরের কথা। আনপ্রিপেয়ার্ড কন্ডিশন লেখার পর লিখলে নাও অ্যান্ড অলসো ফরগেটিং দ্য লিরিক্স। কোথায় পেলে ফরগেটিং দ্য লিরিক্স? আমি ঠিক বুঝলাম না। ছুটে পালিয়ে যেতে হয় গান না জানার জন্য অপ্রস্তুত অবস্থায়, গান না জানার জন্য তাকে পালিয়ে যেতে হয়। ফরগেটিং দ্য লিরিক্স কেন? গানের কথা ভুলে দেওয়ার জন্য তা তো নয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হলো কিন্তু, যেটা কাম্য নয়। আচ্ছা, এরপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেই সভায় সকলকে বলা হয়েছিল তাদের গান বানিয়ে নিয়ে ওখানে গাওয়ার জন্য। আচ্ছা, এখানে তুমি যেটা লিখলে in that particular event, ওই ইভেন্টের কথা বলে তারপর লিখলে everyone was informed to prepare a song before performing। মানেটাই বদলে গেল। কি লিখলে দেখো, everyone was informed। প্রথম কথা ইনফর্মড কেন? টু প্রিপেয়ার এ সং, আছে প্রিপেয়ার তবু নয় ধরলাম। বিফোর পারফর্মিং কোথায় লেখা আছে? আমি গান গাইব, গান গাইতে তাদেরকে বলা হয়েছিল। আসলে কি বলতে চাইছে, সেই সবাই সকলকে বলা হয়েছিল গান বানিয়ে গাওয়ার জন্য, মানে নিজে গানটা লিখে গাওয়ার জন্যে। তাহলে গান গাওয়ার আগে লিখে নিতে হবে, মানেটা কি? এই যে প্রিপেয়ার এ সং বিফোর পারফর্মিং, এবার প্রিপেয়ার শব্দটাকে নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে, যেহেতু তুমি বিফোর লিখলে। প্রিপেয়ার করবে মানে গানের প্রস্তুতি নেবে নাকি গানটা লিখবে, সেটা তো বোঝাই যাচ্ছে না। এই ব্যাপারগুলো ধরতে হবে। নাও তারপর এটা চলে আসে। বাড়ি ফিরে তিনি গিয়ে শ্রান্ত বিষণ্ণ কেমন ঘুমিয়ে পড়লেন। ঠিক আছে, এই যে তুমি এখানে লিখলে he gained আমি ভুল পড়ছি। সো আফটার রিটার্নিং হোম tired and perplexed, পারপ্লেক্সড কথা একেবারেই কাম্য নয় এখানে। পারপ্লেক্স মানে হতভম্ব হয়ে যাওয়া, এখানে সেই বিষয়টা নেই। কিডমন FALLED ফল্ড অ্যাসলিপ। আচ্ছা, ফল থেকে লিখবো কি? ফেল, ফলেন। তাহলে তুমি লিখতে চাইছো V2, তাহলে হওয়ার কথা ফেল অ্যাসলিপ। এইসব ভুলগুলো হচ্ছে। আচ্ছা ফাইন, তারপরে তুমি লিখলে he gained God gifted poetic talent from his dream। from his dream কেন? in his dream। অর্থাৎ এই যে ব্যাপারগুলো, যে জায়গায় ইন লেখার কথা সে জায়গায় ফ্রম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বেসিক্স। as soon as he awake from, as soon as he awake কথাটা লিখলে, awake হয় কি? awake মানে তো জাগানো, ঘুম থেকে ওঠার পর। ঠিক আছে, তো এগুলোকে একটু মেনটেন করতে হবে। ফ্রম দ্য স্লিপ, দেন হি বিগ্যান টু কম্পোজ সং টু বিকেম ওয়ার্ল্ড গ্রেটেস্ট বলে এখানে স্টপ হলো। আচ্ছা, ওয়ার্ল্ড গ্রেটেস্ট BECOME একদম, টু বিকাম ওয়ার্ল্ড গ্রেট। এটা আমি বুঝলাম না কি বলতে চাইলে। এখানে তো বিষয়টা অন্য। এখানে বলেছে যে রাইট, স্বপ্নে তিনি দিব্য অনুপ্রেরণায় কাব্য প্রতিভা লাভ করেন। এখানে কাব্য প্রতিভা বলতে তুমি যেটা লিখেছো সেটা ঠিক আছে, আমার সেখানে আপত্তি জানানোর কিছু নেই, বেটার হতে পারত। তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে যে কাব্য প্রতিভা কথাটা লিখতে গিয়ে লিখেছো began to compose song as again God gifted poetic talent। লেখা যেতে পারে, অসুবিধা কিছু নেই, অন্তত বোঝা যাচ্ছে বিষয়টা। কিন্তু বাকিটুকু লিখতে গিয়ে গ্রামাটিক্যালি আটকে গেল, এটা একেবারেই তোমার থেকে এক্সপেক্টেড না। আচ্ছা, ঘুম থেকে উঠে বিশ্বস্রষ্টার উদ্দেশ্যে এক স্তবগীতি রচনা করেন। তো এটা করতে গিয়ে খুব সম্ভবত ওয়ার্ল্ড গ্রেটেস্ট ওটা তুমি লিখেছো। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে বিশ্বস্রষ্টা মানে ঈশ্বরের কথা বলছে, তিনি তৈরি করেছেন, তার উদ্দেশ্যে তিনি একটা স্তবগীতি রচনা করেন। এটা যাই হোক, সেগুলোতে আমি আসবো। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানে ঘুম থেকে
এর 9টি ছত্র এখন পাওয়া যায়। এই গাথাটাই একমাত্র রচনা যেটি অবিসংবাদিত ক্যাডমনের রচনা। এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9 স্ট্যান্জাস অফ দিস, একদম ঠিক আছে। অফ দিস সং কথা লিখেছ, না লিখলেই পারতে। সং কি না এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আর স্টিল অ্যাভেলেবেল, অসুবিধা নেই। তারপরে যেটা লিখলে আনডাউটেডলি, and this is the only song বা only piece of কি বলবো his writing that belongs to Kidmon, যেটা কিডমনের, that belongs to Kidmon। কেন? যেটা কিডমনের অবিসংবাদিতভাবে কিডমনের মানেটা কি? এই অবিসংবাদিতভাবে কিডমনের রচনা, তার মানে লিখতে চাই যে তার লেখা, তো সেই জায়গাটা কোথায় মিসিং? আচ্ছা, এরপরটা যাবে। There are some poems which composed during the Christian era. Which composed মানে একটা প্যাসিভ সেন্টেন্স তৈরি করছি, সো which were composed during the Christian era হওয়ার কথা। আচ্ছা বেশ, তারপর লিখলাম যে were considered Kidmon's invention but not now। এই যে তুমি লিখলে যে composed during Christian era were not composed invention, sorry, were considered Kidmon's invention। ইনভেনশন আবার কি? অর্থাৎ শব্দের প্রয়োগ আমি যখন করছি আমার কোনো খামতি থেকে যাচ্ছে। এখানে কিডমনস ইনভেনশনে কিছু নেই, এটা কিডমনের রচনা, লেখা বলে মনে করা হতো, কিন্তু এখন আর সেটা করা হয় না। এখানে বাংলায় যেটা রয়েছে অন্যান্য কয়েকটি খ্রিস্টীয় কবিতা, তো সেই অন্যান্য ব্যাপারটাও এলো না। যাই হোক, তারপরে যেটা রয়েছে কি নাও, এখানে পরিষ্কারভাবে বলছে দিস অ্যানোনিমাস পোয়েটিক্স, না সরি, দিস অ্যানোনিমাস পোয়েট্রিজ। পোয়েট্রিজ কি করে হয়? এটা তো আমরা সেই নাউনের চ্যাপ্টারে প্রথম যখন পড়ি, পার্টস অফ স্পিচ শিখছি কম্পিটিটিভ এক্সামের জন্য, তখনই আমরা জানি যে জেন্ট্রি, পোয়েট্রি, এই যে কথাগুলো বলছি এগুলো কখনো প্লুরাল হয় না, জুরি, কারণ সবটা মিলিয়ে একটা জুরি, যেমন জুরিজ হয় না তেমন জেন্ট্রি জেন্ট্রিজ হয় না, তেমন পোয়েট্রি পোয়েট্রিজ হতে পারে না, কারণ অনেকগুলো কবিতা মিলে একটা কাব্য হয়। ঠিক আছে, সুতরাং কাব্যগুলো হয় না, কবিতাগুলো হতে পারে। যাই হোক, এখানে সমস্যা। আচ্ছা, পোয়েট্রিজ আর বিলিভ টু বি, বিলিভস লেখা রয়েছে, বিলিভড নেই, কিন্তু ইডি নেই। টু বি কম্পোজড বাই দ্য পোয়েটস বিলঙ্গিং টু দ্য ক্যাডমনিয়ান এরা। পোয়েটস বিলঙ্গিং কথাটা একেবারেই হয়নি, আর তুমি যেটা লিখতে চেয়েছো ওটা করতে পারো। আচ্ছা, এখানে যার জন্য কি হয়েছে, নাম্বার কমলো 13 out of 40। আমি প্রথম খাতা একটু সময় নিয়ে পড়লাম যাতে সবার পক্ষে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। এবার চলে যাব জাভেদের কপিটা আমি একটু পড়ছি। জাভেদ ক্লাসে আছে কি? থাকলে একটু বলবে। হ্যাঁ, জাভেদ আছে, ফাইন। চল, জাভেদের অ্যাপ্রোচটা, মানে ক্লাসে বসে যে অ্যাপ্রোচটা হয়েছে সেটা কিন্তু অপেক্ষাকৃত ভালো। আচ্ছা, এটা দেখা যাক। দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট হুজ নেম হ্যাড বিন ডিসকভার্ড, অর্থাৎ যার নাম জানা গেছে, অর্থাৎ এই যে কমপ্লিটনেসটা আছে, হ্যাড বিন ডিসকভার্ড এত ভারী কথা না বললেই হতো, যেটা জানা গেছে এইভাবে বললেই হতো। যাই হোক, ঠিক আছে, ওয়াজ কিডমান, যার নেম জানা গেছিল সেটা হচ্ছে কিডমান। ঠিক আছে, তারপরে এই ব্র্যাকেটে অ্যাপ্রক্সিমেটলি এত কথা লেখা আছে। দ্যাটস ওয়াই কিডমন ওয়াজ, পরিষ্কার লিখেছে, গ্লোরিফাইড অ্যাজ আ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। কনস্ট্রাকশন ঠিক আছে, প্রবলেম একটা জায়গায়, সেটা হচ্ছে গ্লোরিফাইড কেন? তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল, হি ওয়াজ কনফার্ড আপন দ্য টাইটেল, হি ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য টাইটেল। ঠিক আছে, কিছু না থাকলে he was gifted the title, he was glorified কেন? ঠিক আছে, তাই হোক, কিন্তু হ্যাঁ ঠিক আছে, জায়গাটা ঠিক রেখেছো। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, সেখানে দা, এফ, ই এগুলো ক্যাপিটাল আছে, অর্থাৎ যেটা এক্সপেক্টেড সেটা আমি পেয়ে গেলাম। নেক্সট,
Some information about Kidman's life was got to know from the 24th chapters of the 4th part of the Bits Historia Ecclesiastica. অর্থাৎ আমার প্রত্যেকটা জায়গা ঠিক আছে, ঠিক আছে, সেন্টেন্সটা একদম বেসিক কনস্ট্রাকশন কিন্তু ঠিক আছে। কিডম্যানস লাইফ কথাটা না দিলেই হতো। সাম ইনফরমেশন অ্যাবাউট কিডম্যান শুধু এইটুকু লিখলেও যাই হোক, কিডম্যানস লাইফ ওয়াজ গট টু নো, আমি এভাবে লিখলাম, অসুবিধা নেই। নেক্সট, ওয়ান নাইট কিডম্যান হ্যাড টু রান অ্যাওয়ে ফ্রম আ পার্টি। এই যে রান অ্যাওয়ের সঙ্গে ফ্রম কারেক্ট, কিন্তু ফ্লি দিলে ফ্রম লিখতে পারবো না। রান অ্যাওয়ে ফ্রম আ পার্টি ইন এম্বারেসড ম্যানার, ঠিক আছে, অসুবিধা নেই, ইন এম্বারেসড ম্যানার। ফর নট নোয়িং সং, ফর নট নোয়িং সং, গান না জানার জন্যে। মুশকিল হচ্ছে বুঝতে হবে গান গাইতে না পারার জন্যে, অর্থাৎ সোজা কথায় তিনি গান গাইতে জানতেন না এটা বলতে চাইছে। গানটা জানতো না, ভুলে গেছিল, সেটা নয়। মানে বাকি সব গান গাইতে পারে, উনি পারেন না, তাই তাকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি গানের কথাগুলো মনে নেই সেটার জন্য নয়। তো এই জায়গায় আমার একটা আপত্তি আছে। আদারওয়াইজ এই ফর নট নোয়িং দ্য সং এটা না লিখে আমি যদি এটা লিখতাম যে তিনি গান গাইতে জানতেন না বলে তাকে পালিয়ে যেতে হয়েছিল, এটাই সেখানে জানতে চেয়েছে। ভোজসভা থেকে তাকে এই যে ছুটে পালিয়ে যেতে হয় কেন? গান না জানার জন্য অপ্রস্তুত অবস্থায়। গান না জানার জন্য মানে গানটা তার মনে ছিল না সেটা নয়, তো সেটা যেন একটু ক্লিয়ার থাকে। যাই হোক, বাকিটুকু ঠিক আছে। ব্র্যাকেট লিখলে ইন দ্যাট পার্টি এভরিবডি ওয়াজ আস্কড টু মেক আ সং। তারপরে লিখলে এ পারফর্ম ইট দেয়ার, মানে অ্যান্ড পারফর্ম ইট দেয়ার, অ্যান্ডের জায়গায় লিখে দিলে এ, এটা সিলি মিস্টেক আমি বুঝতে পারছি, তার জন্য হয়তো খুব বেশি পানিশমেন্ট আমি দিইনি, কিন্তু এটা যেন না হয়। ইন দ্যাট পার্টি, পার্টি কথাটা লিখেছ অ্যাভয়েড করতে পারলে সব থেকে ভালো হয়। ভোজসভা বলেছে, তো সেটা একটু খেয়াল করতে হবে। আমাদের লেখার হাজার একটা অস্ত্র আছে। চলো পরেরটায় দেখি। আফটার রিচিং হোম স্যাড অ্যান্ড টায়ার্ড, অর্থাৎ এই যে কথাটা লিখলো আফটার রিচিং হোম স্যাড অ্যান্ড টায়ার্ড, মানে এই অবস্থায় ফেরার পর খুব ভালো ব্যবহার হয়েছে। কিডম্যান ওয়েন্ট টু স্লিপ, সরাসরি ঘুমোতে চলে গেল, কোনো আপত্তি নেই, সহজ সরল ইংরেজি। হি গট পোয়েটিক ট্যালেন্ট, দুজনেই একই রকম লিখেছে। সন্দীপ এই দত্তরি, আমার সৌরভ আর ইয়ে জাভেদ, পোয়েটিক ট্যালেন্ট ফ্রম ডিভাইন ইন্সপিরেশন। এই যে বলেছে যে স্বর্গীয় অনুপ্রেরণা, দিব্য অনুপ্রেরণা, ইন হিজ ড্রিম, ইনের ব্যবহারটাও ঠিক আছে, সব দিক থেকে ঠিকঠাক। আফটার ওয়েকিং আপ ফ্রম স্লিপ হি কম্পোজড আ হিম, রাইট, ডেডিকেটিং গড, খুব সুন্দর ব্যবহার করেছে। অর্থাৎ জেগে ওঠার পর তিনি একটা কম্পোজ করেছেন হিম। হিম কথাটার প্রয়োগ এখানে ঠিকঠাক আছে, আমার তেমন বলার কিছুই নেই, রাইট, যেটা নাকি ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়েছিল। তো এখানে হিমের জায়গায় আরো কিছু থাকলে বেটার হতো, যাই হোক ঠিক আছে, সেটা ছেড়ে দিচ্ছি। ডেডিকেটিং গড, অর্থাৎ তাকে ডেডিকেট করে গানটা গাওয়া হয়েছিল, উৎসর্গ করে। 9 stanzas of these is now available. 9 stanzas of these is কেন এখানে আর হওয়া উচিত ছিল, ঠিক আছে, এই জায়গায় একটা বাজে মিস্টেক হলো। যাই হোক, this song is only composition which was undisputedly composed by Kidman. which was, এই যে আমি যদি বলি ঠিক আছে, অবিসংবাদিতভাবে আনডিসপিউটেডলি লেখাই যেতে পারে, এখানে আমার তেমন আপত্তি কিছু নেই। নেক্সট, some other Christian poems are available which were believed that these were supposed to composed by Kidman, but now it is not believed. এইটা ঘেটে গেল। আমি যদি দেখি অ্যাজ এ হোল সেন্টেন্স কোন জায়গায় নষ্ট হয়ে গেল, তাহলে এই লেখাটাতে কিন্তু এই একটাই জায়গা আছে। Some other
ক্রিশ্চান পোয়েমস, ঠিক আছে, অসুবিধা নেই, আর অ্যাভেলেবল, যেগুলো অ্যাভেলেবল, তো সেটাকে আর কথাটাকে বাদ দিতে হতো, সাম আদার ক্রিশ্চান পোয়েমস অ্যাভেলেবল, যেটা এখন পাওয়া যায়, উইচ আর অ্যাভেলেবল, সেটাকে আমি লিখলাম অ্যাভেলেবল, আরটাকে তোমায় বাদ দিতে হবে। যেগুলো পাওয়া যায়, যেগুলোকে মনে করা হতো কি, এবার দেখো তুমি একদিকে যদি আর দাও, আরেকদিকে যদি একই সেন্টেন্সে ওয়্যার দাও, তাহলে একটা কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট করবে। which were believed, right, কি বিলিভ করা হতো, composed by Kidmon, which were believed to be composed by Kidmon, সেটা লিখতে গিয়ে গন্ডগোল হয়েছে। but now not, এরকম ভাবে লেখা যায় না, বা now it is believed, it is not believed, এক লপ্তে লেখো, লেখাটা এখানেই গন্ডগোল হয়েছে, বাকি কিন্তু ঠিকঠাক। নেক্সট আরেকটা এক্সপ্রেশন যেখানে প্রবলেম, unknown poets poems are supposed, এই যে কথা লিখলে unknown, কথা লিখলাম, যেহেতু বাংলায় এভাবে লেখা রয়েছে যে বিষয়গুলি সাধারণত বাইবেলের কাহিনী, এই সদাত্তারি কি বলছি, এই যে অজানা কবির কবিতাগুলি, এক্সপ্রেশনটা এটা, তো অজানা কবির কবিতাগুলি লিখতে গিয়ে তুমি এটা করলে, আননোন পোয়েটস পোয়েম এভাবে লিখছো কেন, বাকিটা তো সুন্দর লেখা হলো। আর সাপোজ টু বিলিভ, আর সাপোজ টু বিলিভ হয় না, নয় আর সাপোজ টু বি, আর নয় বিলিভ টু বি, যে কোনো একটা, ঠিক আছে। কম্পোজ বাই কি, কিডমনিয়ান পোয়েটস, ব্যবহারটা ভালো হয়েছে, মানে এই কিডমনের যে গ্রুপ তার কথা বলতে চাইছো, কিডমনিয়ান পোয়েটস, আরেকটা শব্দ অ্যাড করলে ভালো হতো, আপত্তির জায়গাটা এখানে। নেক্সট, the subjects of ancient religious and Christian poetry were generally taken from the story of the Bible, the Bible এর দাটা ক্যাপিটাল নেই, মানে দাটা দেওয়াই নেই, biographies of the saints and general moral stories, এগুলোকে অনেকভাবে বেটার করা যায়। এবং প্রথম কথা হচ্ছে the subjects of the ancient religious and Christian poetry, একদমই নয়, বিষয় এখানে সাবজেক্টস নয়, এদের বিষয়বস্তু মানে এদের থিম, এখানে সাবজেক্ট কি করে আসছে বা টপিক কি করে আসছে, ব্যাপারটা ওরকম নয় তো, বাকিটুকু ঠিক আছে তবু চলবে। তারপরে কি এখানে লিখছো, মেইনলি ওয়ারশিপ অ্যান্ড বিলিফ towards God, spirited feelings, and in the place of war, ব্র্যাকেটে লিখলে এখানে লেখাগুলো অনেক পরিষ্কার হওয়ার কথা ছিল, বাংলায় যেটা লিখেছে এটা সম্পূর্ণ আলাদা, এখানে খুব পরিষ্কারভাবে বাংলাটা দিয়েছে, তোমরা এটা বুঝতে এত সমস্যা হলো কেন আমি ঠিক বুঝতে পারলাম না, একটু ওপরে করলেই দেখতে পাবে। এই যে প্রাচীন ধর্মমূলক বা খ্রিস্টীয় কাব্যের বিষয়গুলি সাধারণত বাইবেলের কাহিনী, সন্তদের জীবনী এবং সাধারণ নীতিকথা থেকে নেওয়া হয়েছে। এইসব কাব্যে প্রধানত ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস, আধ্যাত্মিক অনুভূতি এবং সমবেদনা, করুণা ও কোমলতা প্রতিফলিত হয়েছে। তুমি আগে তো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এই ব্যাপারটা ঠিক করবে, তারপর তো আমি ব্র্যাকেটের মধ্যে কি আছে এটা ঢোকাবো, গন্ডগোল। এবং একদম লাস্টে লিখেছে, তবে বীর রসের সুরও মাঝে মাঝে শোনা যায় না এমন নয়। এবার এখানে তুমি যা লেখা লিখেছো, এবার লাস্টে লিখেছো সিম্প্যাথি, যে ওই লাস্টের প্রবলেমটুকু রয়ে গেছে। তোমায় এখানে যে নাম্বারটা আমি দিয়েছি দ্যাট ইজ 17। আবারও বলছি, প্রথম লেখা বলে আমি এটাকে একটু বাড়িয়ে দিয়েছি, এগুলো একটু খেয়াল করতে হবে। নাও এরপরের লেখাটা, টপিক আজকে নেই, টপিক গেছে, টপিকের লেখাটা পড়ে
আছে ও তো নেই বলো তো পেসিটা আবার জাভেদের ক্ষেত্রে বিস্তার গন্ডগোলে পেসিতে তুমি পেয়েছো 13। তুমি লিখেছো অশোকা অ্যান্ড বুদ্ধিজম, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, দুটো পয়েন্টই অন্তত রাখতে পেরেছে। অশোকা স্প্রেডেড বুদ্ধিজম ওয়াইডলি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকারার্স। ঠান্ডা মাথায় খেয়াল করো, এইসব গন্ডগোলগুলো করো না। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকারার্স, তুমি লিখলে কনকার্স, আচ্ছা বেশ। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকারার্স, রুলড ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে হু রুলড ইন ইন্ডিয়া সেটাকে না লিখে রুলড ইন ইন্ডিয়া লিখেছো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কনকারার্স যদি না লেখো তাহলে মানেটা আসে না। নেক্সট, হি আন্ডারস্টুড দ্য সাফারিং অফ ওয়ার। আচ্ছা তুমি আমাকে বলো তো, সাফারিং অফ ওয়ার হয় না সাফারিং অফ ভিকটিমস অফ দ্য ওয়ার হয়? অর্থাৎ ভোগান্তিটা, সাফারিংসটা মানুষের, যুদ্ধ পীড়িতদের, যুদ্ধের আবার সাফারিং কি? বলতে বললাম যুদ্ধের কিছু সমস্যা আছে, যুদ্ধের সাফারিংস হয় না। যাই হোক, হি আন্ডারস্টুড দ্য সাফারিংস অফ ওয়ার অ্যান্ড গেভ আপ ওয়ার। শুনতে কেমন শোনাচ্ছে, কিন্তু যাই হোক গ্রামাটিক্যালি ঠিক। অ্যান্ড ডিভোট হিমসেলফ টু স্প্রেড বুদ্ধিজম বাই প্রিচিং। এবং তিনি ডিভোট হিমসেলফ, ডিভোট হয় না ডিভোটেড হবে, পাস্টে লিখতে লিখতে হঠাৎ করে প্রেজেন্ট, তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে। নাও হি স্টার্টেড টু বিলিভ ইন পিস, এবং সে শান্তিতে বিশ্বাস করা শুরু করে দিল। আসলে তুমি যদি একসঙ্গেই বলতে লিভিং দ্য মিনস অফ ওয়ারফেয়ার হি স্টার্টেড টু বিলিভ ইন পিস, তাহলে একটা ব্যাপার হতো। যাই হোক, যদিও ঠিক এইভাবে আমাদের কিন্তু কোথাও কিছু লেখা নেই। কেন তোমরা এটাকে ফোকাস করলে? যেহেতু তোমাদের বিষয়টা আগে জানা, তোমরা ওই ব্যাপারটাকে এখানে সরাসরি মানে কি বলবো ইনকালকেট করলে, ব্যাপারটা ওরমভাবে নয়। যাই হোক, হি ডিড মেনি প্রসপারাস ওয়ার্কস ইন ইন্ডিয়া, ঠিক আছে। হি অলসো, এটা বোধহয় আমার যেটা মনে হচ্ছে প্রায়োরিটাইজড কথা লিখেছো, হি অলসো প্রায়োরিটাইজড ইন ডেভেলপিং ওমেন এডুকেশন। তো যাই হোক, আমি যেটা করেছি এখানে তোমার ক্ষেত্রে 13 করা হয়েছে, এবং 13-র পর আমি 1 নাম্বার বাড়িয়েছিলাম, অর্থাৎ এক্ষেত্রে 14 হয়েছে, ঠিক আছে। এখানে অনেক বেটারমেন্টের জায়গা ছিল। এরপরে যেটা বলছিলাম, বাকি দুজন তো আসেনি, পড়লাম। শুভশ্রী, আচ্ছা শুভশ্রী, তুমি যখন লিখছো, লেখা আগের থেকে ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে লেখাটাকে একটু গ্রামাটিক্যালি গুছো, যেটা তুমি টাইম পাচ্ছ সেখানে লেখাটা দিব্যি হচ্ছে। সবারই ক্ষেত্রে এটা কম বেশি হচ্ছে। এবার যাদের বেসিকটা আগে খারাপ ছিল, এখন ধীরে ধীরে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু, যেমন আমি তোমায় পড়ি, লিখছো, দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট হুজ নেম ওয়াজ ফাউন্ড কিডমান, হুজ নেম ওয়াজ ফাউন্ড কি ইজ কিডমান, অ্যাটলিস্ট এইটুকু লিখতে হবে, যার নাম পাওয়া গেছিল। হ্যাঁ, ওয়াজ বা ইজ যা খুশি, রাইট, কিডমান। তো এই ভাবটা মিসিং করা যায় না। ফর দিস কিডমান ইজ নোন দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অন্তত গ্রামাটিক্যালি জায়গাটা ধরা যায়। ফর দিস কিডমান ইজ নোন, জাস্ট একটা অ্যাজ লেখো না, কিডমান ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা তো জানো। যাই হোক, সামিন, হ্যাঁ ওইটা প্র্যাকটিস করতে হবে। আমি যেমন নেক্সট দিনও নেব, 22 তারিখ যে ক্লাসটা হবে সেখানেও আমি নেব। আচ্ছা ফাইন। Some information was found about Kidman in the 24th chapter of 4th episode in the epic of Historia Ecclesiastica.
অফ বিথ। খুব ভালো লাগলো, তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং ঠিকঠাক লেখা হয়েছে। At one night, the cowboy Kidman became helpless for not knowing the song and ran away from a dinner place. আমি কিন্তু কাটতে পারিনি। কেন পারিনি? তার কারণ গ্রামাটিক্যালি ভুল নেই, শুধু একটাই ব্যাপার, ফর নট নোয়িং দ্য সং, যেটা একটু আগেই বললাম। তো যাই হোক, দা সং তো নয়, মানে তিনি গান গাইতে জানতেন না বলে পালিয়ে আসতে হয়েছিল। আদারওয়াইজ কিন্তু আমি কাটতে পারিনি লেখাটা। বেশ, in that court everybody was arranged a song to sing there, এই লেখাটা ভুল আছে। এই যে বলছি ইন দ্যাট কোর্ট এভরিবডি ওয়াজ অ্যারেঞ্জ, না, আমি কোর্ট অবধিও ঠিক রাখলাম। আসলে তুমি যেটা লিখতে চাইছো সেই ভোজ সভাতে এই যে কথাটা রয়েছে সেখানে, বাংলাটা একটু খেয়াল করি, সেই সভায়। তো সভা মানে কি? আমি এখানে অ্যাসেম্বলি দিতে হবে তার তো কোনো মানে নেই। তুমি লিখেছো ইন দ্যাট কোর্ট, ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি সহজেও লিখতে পারতে, ইন দ্যাট গ্যাদারিং লিখতে পারতে, অনেক ব্যাপারটা সহজ হতো, সরল হতো। যাই হোক, এভরিবডি ওয়াজ অ্যারেঞ্জ না, তাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে, বলা হয়েছিল তাদের গান বানিয়ে ওখানে গায়। তো এভরিবডি ওয়াজ টোল্ড করো, ঠিক আছে, এভরিবডি ওয়াজ টোল্ড টু কি, সঙ্গে সঙ্গে কোন কথাটা আমরা লিখি? আচ্ছা ঠিক আছে, প্রিপেয়ারই নয় লিখলাম, আমি পরের কথাটা পরের জায়গাতেই বলবো। অ্যান্ড টু সিং দেয়ার, ওইটুকু লিখলেই ঠিক হয়ে যেত। যাই হোক, রিচিং টু দ্য হোম, কেন ফিরে আসা বলেছে? তো রিচ কথাটা অনেকে ইউজ করছো, কেন? রিটার্নিং হোম, কামিং ব্যাক টু হোম। যাই হোক, এমনি আমার কোনো সমস্যা নেই। দ্যাট হ্যাড গ্লুমি কিডম্যান, গ্লুমি কথাটা এই ক্ষেত্রে লিখো না, স্লেপ্ট, ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, এই যে হোয়েন টু বেড বা হোয়েন টু স্লিপ কথাটা লেখো, আর নইলে ফেল স্লিপ কথাটা লেখো, এরমভাবে। আদারওয়াইজ কিন্তু লেখা ঠিক আছে। আমি আর পুরোটা পড়লাম না, কারণ অনেকটা সময় যাবে। আমি তোমার লেখাটা তুমি দেখলেই বুঝতে পারবে, আমি ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি এবং আমার কিন্তু ভালো লেগেছে। এবং ভালো লেগেছে ইন দ্য সেন্স, নাম্বার দিয়েছিলাম, পরে আমি বাড়িয়ে বেশি করে দিয়েছি, মানে আমি 13 দিয়েছিলাম, পরে 14 দিলাম। আবারও বলছি, মানে যেহেতু তোমার প্রিভিয়াস হিস্ট্রিটা আমি জানি, সেই জন্য মানে আমার ইচ্ছে করছিল তোমাকে আরো 2 নাম্বার এক্সট্রা দিতে, কারণ তোমার লেখা একেবারেই স্ট্রং ছিল না, মানে লেখাই ছিল না প্র্যাকটিক্যালি। সেখান থেকে এই লেখাটা প্রডিউস করতে পেরেছো, অনেক ধন্যবাদ। মানে খাটছো বাড়িতে, এটা বোঝা যাচ্ছে। মানে শুভশ্রীর ব্যাপারে আমি পরিষ্কার বললাম, এবং ওর যেটা লেখাটা হয়েছে কি বলবো, প্রেসি, সেখানে অশোকা আ গ্রেট কনকারার ইন হিস্ট্রি, এই যে বলে হঠাৎ শেষ হয়ে গেল। কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ অ্যাব্রাপ্ট ফল করছে, আদারওয়াইজ কিন্তু ওর লেখাটা ঠিক ছিল। যাই হোক, তারপরে লিখছি, আমি লিখে দিয়েছি ভার্ব কোথায়, পরিষ্কার। ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ আ ওয়ারমঙ্গার, তো ওয়ারমঙ্গার কথাটা লিখেছে, ঠিক আছে। বাট after assuming the Buddhism or Buddhist culture, he understood the destruction of war. আপ্রাণ চেষ্টা করেছে লেখার, এখানে এটা ভালো হয়নি বলে আমি 11 দিয়েছি, কিন্তু আমি জায়গা রেডি করে দিয়েছি, অর্থাৎ যেটা করলে ঠিক হবে সেটা আমি করে দিয়েছি। শুধু তোমাকে টাইটেল সম্পর্কে শুভশ্রীকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে বুদ্ধিজম এনলাইটেন্ড অশোকাজ লাইফ। এই যে লিখেছো বুদ্ধিজম এনলাইটেন্ড অশোকাজ লাইফ, ব্যাপারটা একটু এত বড় না করে অন্যরকম লিখলেই ভালো হতো। এনলাইটেন্ড কথাটা তো ডাইরেক্ট ভার্ব, ব্যবহার করা যায় না বলছি না, কথাটাকে একটু ভেঙে ভেঙে লিখতে পারলেই ভালো হতো, সরাসরি সেন্টেন্স ফর্ম না করে। যাই হোক, পরের লেখাটায় আসি। আকাশ, আকাশের লেখাটা বেশ ভালো লেগেছে আমার। প্রথমে আমি প্রেসিটা পড়ব। প্রেসি তার ততটা ইমপ্রেসিভ নয়, বেশ ভালো ইমপ্রেসিভ লেখা আমার ইয়েটা
ট্রান্সলেশনটা। প্রেসিতে আকাশ লিখছে দ্য প্যাসিফিস্ট অশোকা। ঘটনা হচ্ছে আমি রুলস লিখেছে, কতটা রুলস মানে না রুলার, আচ্ছা তাই ধরে নিলাম যে প্যাসিফিস্ট রুলার, তো রুলার হলেও নাও তো এস আছে কিন্তু দেখে নেবে আর ইউ এস, হয়তো সেটা সিলি মিস্টেক বা ওটা ওরমভাবে আর লিখছো ওটাও হতে পারে, যাই হোক আমি ধরে নিলাম ওটা রুলার, ওটা তো নাউন। এবার তুমি আমাকে বলো দ্য প্যাসিফিস্ট রুলার অশোকা, তাহলে প্যাসিফিস্টটা কোন পার্টস অফ স্পিচ? এখানকার তোমার লেখা অনুযায়ী প্যাসিফিস্টটা অ্যাডজেক্টিভ, রুলারকে কোয়ালিফাই করছে, শান্তিবাদী। প্যাসিফিস্ট কথাটা নাউন। বুঝতে পারলাম কি বলতে চাইছি? অর্থাৎ একটা বিরাট প্রবলেম হয়ে গেল গ্রামাটিক্যাল। অর্থাৎ শান্তিপ্রিয় শাসক চাইছিলে বা শান্তিবাদী শাসক, সেটা লিখতে গিয়ে মারাত্মক একটা প্রবলেম হয়। যাই হোক, বাকি লেখাটা নিয়ে সমস্যা নেই। The famous king Ashoka was considered one of the greatest rulers in history. Ashoka followed his grandfather Chandragupta's legacy. Short line কিন্তু ঠিকঠাক পরপর আসছে সিকোয়েন্সটা। He built a large empire and conquered South India. But with the days passing by, he realized the fatal truth of war. He realized the fatal truth of war and consequently পরিণাম বশত তিনি কি করেছিলেন? He chose peace over violence. অর্থাৎ আমার যে লেখাটা ইলাবোরেট হচ্ছিল, হঠাৎ করে লেখাটা শর্ট হয়ে গেল। অর্থাৎ ও বুঝতে পেরেছে যে আমার আগের লেখাটা বেড়ে যাচ্ছে, তাই ও চট করে এই জায়গাটা কমিয়ে তারপর লিখলো হি প্রিচড বুদ্ধিজম among the kind, না হিউম্যান কাইন্ড, রাইট? সেটাকে না করে আউট দ্য ওয়ার্ল্ড করলে হতো, যাই হোক সেটা ঠিক আছে। The great social works were accompanied by Ashoka for the sake of the welfare of people. এই লাস্ট পার্টটাতে আমার যা প্রবলেম হয়েছে, তোমাকে আমি 16 দিয়েছি, লাস্ট পার্টটুকু যদি ঠিক হতো 18 পাওয়া যেত, কোনো অসুবিধা নেই। লাস্ট পার্টে ঘেটে ফেলেছো, যাই হোক দেখে নেবে তোমার যা প্রবলেম রয়েছে আমি তোমাকে বললাম। আচ্ছা, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ট্রান্সলেশনটা কেন ভালো লেগেছে, পুরোটা পড়ছি না, জাস্ট পয়েন্ট ওয়াইজ কিছু পড়ছি, যে জায়গাগুলো প্রবলেম আছে একটু বুঝিয়ে দেবো। The first English poet considered Kidwan. এই যে কবি যার নাম পাওয়া যায় তিনি, এখানে উই লিখেছ, যাকে আমরা মনে করি ঠিক আছে অ্যাক্টিভে লেখা যেতে পারে, আমি খুব একটা আপত্তি। That's why Kidwan is called the father of English literature. লিটারেচার কেন তোমাকে আগের দিনই আমি বলে দিলাম। আমরা বিউলফের কথা পড়েছি, সেখানে চসারের কথা পড়েছি, তাহলে সেখানে যখন আমরা বলছি যে এই যে গদ্যের জনক আর পদ্যের জনক আলাদা, তো ফলত হ্যাঁ ওটা লিটারেচারের জায়গাটা, তো কাব্য যখন বলেছে তখন পোয়েট্রি হওয়ার কথা, তো এটা একটা বাজে ভুল হলো। আদারওয়াইজ লেখা খুব ভালো হয়েছে। Now, the information we got to know about Kidwan's life in the 24th chapter of the 4th part of the Bede's Historia Ecclesiastica, right? তারপর লিখছে once a night the shepherd Kidwan had to flee, running from banquet. Problem is flee the banquet, এটাকে না লিখে লিখলাম ফ্লি, যেহেতু বাংলায় লেখা আছে দৌড়ে চলে এসেছিল, দৌড়ে পালিয়ে এসেছিল, তাই দৌড় কথাটাকে ছাড়া যাবে না। তো এই যে লোভগুলো সম্বরণ করতে হবে,
এই যে পালিয়ে এসেছিল বললেই যথেষ্ট, দৌড়ে আর লেখার দরকার নেই, এমনি পালিয়ে এসেছিল মানে দৌড়ে পালিয়ে এসেছিল এমনি বোঝা যায়। এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তো ফ্লি রানিং ফ্রম তো একেবারেই হবে না, যেহেতু ফ্লি কথাটা দিয়েছ। আচ্ছা, ফর নট নোয়িং দ্য, এখানে একই প্রবলেম। আর বাকি লেখার মতো রয়েছে, দেখে নেবে। টোটাল অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাতে যা যা আছে সব মিলিয়ে লেখাটার জন্য বেশ ভালো হয়েছে। ফলত এখানে যথারীতি যে নাম্বার দিয়েছি সেটা হচ্ছে 19, অর্থাৎ 19। খেয়াল রাখবে, ঠিক আছে? দিয়েছিলাম এখান থেকে 1 নাম্বার আমায় স্ল্যাশ। এটা পুরো মুস্কানের লেখা, রাইট? হ্যাঁ, আচ্ছা। প্রেসি লিখছে হ্যাঁ বুদ্ধিজম, খুব সুন্দর। অশোকার নামটাও লেখেনি সাহস দেখিয়ে, কিন্তু একদম ঠিক করেছে। কারণ এই যে দ্য লিজেন্ড, কিংবদন্তি একটা ফিগার বুদ্ধিজমের পিছনে, লেখার মধ্যে সরাসরি সাজেশন নেই, আবার আছেও, এরকম একটা ব্যাপার। তো জায়গাটা ঠিকঠাক লেখা গেছে। তারপর কি বলছে? দ্য মেন রিজন behind the growing importance of Buddhism in India is solely because of Ashoka the Great. The Great না লিখলে হতো, দুটো ওয়ার্ড এক্সট্রা লাগলো। নেক্সট, he followed his grandfather expansionist policy and carried with his conquest, ঠিক আছে? But unlike others, he was against the misery that war brings forth. as a misery যুদ্ধ আনে, এই যে মিজারি অফ ওয়ার, এটাকে না বলে যুদ্ধ যে মিজারি বয়ে আনে, এটার বিরুদ্ধে তিনি গেছিলেন। এই যে লেখার কায়দাটা, এটা খুব ভালো, ঠিক আছে? So he decided to devote himself to Buddhism. এইখানে আমার আপত্তি আছে। কোথায় লেখা আছে তিনি বুদ্ধিজমে ডিভোট করেছিলেন? দেখাও তো কোন পর্যায়ে লেখা। আমি একটু জায়গাটাকে পড়ছি, দেখাচ্ছি। আমার কারসারটা একটু খেয়াল করো, যেখানে আমি কারসার রাখছি। এই যে তিনি পরিষ্কার বলেন, unlike the great conquerors in history, he seems to have understood the suffering that war meant. অর্থাৎ যুদ্ধ যে সাফারিং বয়ে আনে, যে সাফারিং আমাদের সামনে তুলে ধরে, মিন করে, সেখান থেকে মিন, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। He was a devout Buddhist too. তিনি একজন, মানে আমরা যাকে বলি যে খুব ডিভাউট, মানে একান্ত, মানে ভেরি রিলিজিয়াস। আমরা যেমন বলি ডিভাউট ক্রিশ্চান, ঠিক আছে? তো তিনি একজন মানে কট্টর বুদ্ধিস্ট ছিলেন, বুদ্ধিস্টও ছিলেন। এখানে কিন্তু একবারও বলেনি তিনি ডিভোট করলেন এন্টায়ার লাইফটাকে বুদ্ধিজমের জন্য, বা এরপর তিনি বুদ্ধিজম চেঞ্জ করে ফেললেন। কেউ একজন দেখলাম ডাইরেক্টলি লিখেই ফেলেছে কনভার্টেড টু বুদ্ধিজম, কেউ একজন লিখেছে। তো ব্যাপারটা তো তা নয়। এটা আমরা জানি, আমরা সেটা জানি, ঠিক আছে, কিন্তু সেটা আমি এখানে যেহেতু লিখিনি, আমি লিখতে পারি না। তো এইটাই যা আপত্তির, বাকিগুলো কিন্তু পুরো ঠিক আছে। না, বরঞ্চ এটা লেখা আছে, আমি জানি না তোমরা এখান থেকে লিখেছো কিনা, যে বাট ইট কুড নট, হি থট, বি রাইট টু স্প্রেড what you believe by violent means, and so he gave up war. তিনি বলেছেন তাই তিনি যুদ্ধ ছেড়ে দিলেন, while victorious, and decided to devote himself to spread Buddhism. তিনি বুদ্ধিস্ট আগে থেকেই ছিলেন এবং তিনি বুদ্ধিজমকে প্রচার করার কাজে ডিভোট করলেন। এই জায়গাটা অনেকে হয়তো ভুল ভেবেছে, হতে পারে। যাই হোক, এই পাঠটুকু আমার আপত্তি, নইলে বাকি ঠিকই আছে। Devote himself to Buddhism by preaching non-violent, ঠিক আছে, আমার কোনো আপত্তির জায়গা নেই। He worked for the welfare of his people and also for the
ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। এখানে মহিলাদের জন্য কাজের একটা আলাদা জায়গা বলা ছিল, এটা দিলে ভালো হতো, বাট ঠিক আছে, আমি এখানে প্রেসিতে দিয়েছি 19 out of 40, almost 50%. পরেরটাই যাই, ট্রান্সলেশন। The first English poet that we come across is Kidman, right? একদম সহজ সরল একটা লেখা, that's why না লিখলেই ভালো হতো। যাই হোক, Kidman is given the title of the father of poetry. সহজ সরল কিন্তু ঠিকঠাক। Some information can be gathered about the life of Kidman in the 4th stanza of the 4th chapter of the epic বলে তুমি লিখেছো। এইখানে একটু গন্ডগোল হয়েছে, আসলে বাংলাটা জানে না বলে এখানে একটা বড় প্রবলেম হয়ে গেল। 4th চ্যাপ্টার যেটা 24th জায়গায় 4th রয়েছে, এই জায়গাটা আমি মার্ক আউট করে, তো এটা না জানার ভুল, কিন্তু লেখা যে তার আসে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এপিক কথা লিখেছো হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা। চেষ্টা করবে এপিক টেপিক না দিতে। কেন? তার কারণ যারা সাহিত্যের ছাত্রছাত্রী তারা জানে কেউ এটাকে এপিক বলেন, কেউ হিম বলছেন, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম ভাবে বলা হয়। এটা আদৌ এপিক কিনা এটা নিয়ে মারাত্মক বিতর্ক আছে, আমরা সেই রকম কিছু না লেখাই ভালো। One night Kidman had to flee away. এই যে flee away কথাটা লিখেছো ঠিক আছে, কারণ তুমি এর সাথে from কথাটা দাওনি। In an unprepared condition from a food gathering, তারপরে তুমি একটা লম্বা দাগ দিয়ে উপরে কি লিখেছো, অ্যাসেম্বলি, কি ফুড গ্যাদারিং অ্যাসেম্বলি, মানে ইয়ে মুস্কান আছো কি ক্লাসে? হ্যাঁ স্ল্যাশ, আচ্ছা, নয় গ্যাদারিং নয় অ্যাসেম্বলি, আচ্ছা ঠিক আছে, ফুড গ্যাদারিং অ্যাসেম্বলি, ঠিক আছে, সুবিধা নেই, কোনো একটা নিলাম। ফর নট নোয়িং হাউ টু সিং, ঠিক যেটা আমি চাইছিলাম ওটা পেয়েছি। গান গাইতে জানতেন না বলে হাউ টু সিং এটা পেয়েছি, জানতে চেয়েছি। যেটা লিখছে, এভরিওয়ান was advised to prepare a song for singing in the assembly. বেশ, রাখলাম। নাও এখানে লিখেছে টায়ার্ড অ্যান্ড নার্ভাস কিডম্যান। নার্ভাস কথাটা না দিলেই হতো, বিষণ্ণ তো, এটা নার্ভাস নয়, কনফিউজ বা নার্ভাস কথাটা দিয়েছো। যাই হোক, ওই মোমেন্টে যেটা এসছে সেটাই দিয়েছো। কিডম্যান হিটস দ্য স্যাক, দারুণ সুন্দর ইউসেজ। আফটার রিটার্নিং হোম, এই যে হিট দ্য স্যাক, মানে আমরা বাংলায় বলি বালিশে মাথা ফেলে দিয়েছি, বা মানে কি বিছানায় বডি ফেলে দিয়েছি, আমরা এভাবে বলি না, ইংরেজিতে একই কথা বলা হয়, হিট দ্য স্যাক মানে ঘুমিয়ে পড়া। স্যাক মানে আসলে থলি, কিন্তু স্যাক বলতে বোঝাতে চাইছে যে বালিশ জাতীয় জিনিস, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলাম। He achieves the talent to compose poetry out of sheer dedication in his dreams. এখানে একটা বিশাল প্রবলেম, এই প্রবলেমটা হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ও বাংলাটা ভালো বোঝে না বলে, মানে ওটা বাংলাটা ভালো বোঝে না, এই হচ্ছে বিষয়। এখানে শিয়ার ডেডিকেশন না বাবা, এটা হচ্ছে ডিভোশন। ওই মানে এই যে কথাটা লিখেছে, যে কি বলবো, বাংলাটা যেভাবে ব্যবহার করা হয়েছে এখানে, তিনি স্বপ্নে তিনি দিব্য অনুপ্রেরণায় কাব্য প্রতিভা লাভ করেন। এই দিব্য অনুপ্রেরণা তুমি বুঝতে ভুল করেছেন, শিয়ার ডেডিকেশন নয়, একান্ত চেষ্টায় তিনি স্বপ্নের মধ্যে এটা অ্যাচিভ করলেন না, তা নয়। মানে তিনি এটা একটা অলৌকিক ঘটনা, ঘুমের মধ্যে তিনি কি করলেন, তার একটা ডিভাইন বলবো ক্যাপাবিলিটি বা একটা ডিভাইন কি বলবো পাওয়ার জন্ম নিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি ডিভাইন ফ্যাকাল্টি জন্ম নিল প্র্যাকটিক্যালি। সেটা কি, সেটা হচ্ছে যে তিনি ঘুমের মধ্যে ওটা লাভ করলেন এবং ঘুম থেকে উঠেই দুর্দান্ত সব কাব্য সৃষ্টি করতে পারলেন, এই কথাটা লিখেছে। তো ওইটা মিসআন্ডারস্টুড হয়েছে,
যাই হোক, দিস কম্পোজিশন, তুমি এটা কম্পোজিশনটাকে এসে করলে কেন? এই জায়গাটা তো আমি বুঝি বা না বুঝি, কাব্য কথাটা নিয়ে তো আমি ক্লাসে বলেছি, তো কম্পোজিশন বা এসে কেন? কাব্য তো আমি তোমাদের বলেছিলাম পোয়েট্রি কি বোঝায়। এইটা একটাই সিরিয়াস মিস্টেক। আচ্ছা, আরেকটা সিরিয়াস মিস্টেক হচ্ছে পাবলিশড। কেন পাবলিশড? এই undisputedly published by, আরে রিটেন বাই কিডম্যান হিমসেলফ। যাই হোক, বাকি লেখা ঠিকঠাক, এবং ঠিকঠাক মানে যথেষ্ট ভালো লেখা, আমার আর তেমন কিছু বলার নেই। সাম আদার অ্যানশিয়েন্ট বা ওলেজেড পোয়েমস এগুলো ঠিক আছে, এখানে আমি 20 ডিভোট করতে পেরেছি। অর্থাৎ এই জায়গাটা তোমাদের যারা যারা ছিল তাদেরকে আমি বলবো, মানে যারা যারা এখন ক্লাসে আছে আমি বলে দিলাম। এইবার খেয়াল করে দেখো তো, আমি যখন লেখাটা লিখছি আলাদা, অর্থাৎ সারল্যটা, যে আমি যদি একজন শিখছি, নিজেকে এরকম করে যদি ভাবা যায় তাহলে কি লেখা যায়। লিখে যে জায়গাটা দাঁড় করালাম, দেখো তো খুব কি কঠিন। আমি ফার্স্টে এটাই যাই, প্রেসি। দেখো আমি পয়েন্ট লিখে দিলাম প্রথমে একদম পরিষ্কার করে, spread of Buddhism by Ashoka, first point. Even vast empire and victory could not prevent him. মানে তুমি তো পাতি কথায়, যেমন বাপ হচ্ছে সাম্রাজ্যবাদী, যেমন বাপ একমাত্র উদ্দেশ্য ছিল সাম্রাজ্য বিস্তার, যেমন ইউএস এখন করতে চায় বা চায়না এখন যেটা করে, আর কিছু বোঝে না, তেমন ছেলেও যে একজন র ইম্পেরিয়ালিস্ট লিডার, আর কিছু না। তাই লিখলাম ইভেন ভাস্ট এম্পায়ার অ্যান্ড ভিক্টরি কুড নট প্রিভেন্ট হিম ফ্রম প্রিচিং বুদ্ধিজম। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, বা দ্বিতীয় তৃতীয় বলা যেতে পারে, দুটো পয়েন্টকে একসাথে লিখলাম। নাও লাস্ট পয়েন্ট, পিস অ্যান্ড প্রসপারিটি ইন হিজ রুল। এই হচ্ছে কটা, জাস্ট এই কটা পয়েন্টকে টাচ করতে পারলেই যথেষ্ট। অশোকা দ্য অ্যাপস্টল অফ বুদ্ধিজম। অ্যাপস্টল মানে আমরা জানি, অ্যাপোস্টল কথাটার মানে হচ্ছে কি বলবো, পথিকৃৎ বলা যেতে পারে, ফোর রানার কথাটা বলা যেতে পারে, বা মেসেঞ্জার বলা যেতে পারে, বা আমরা বলতে পারি যে টর্চ বিয়ারার, এরকম কথা বলা যেতে পারে। ঠিক আছে, এরকম আর কি লিখলাম, প্রেসিড। ভেরি সিম্পল, অশোকা স্প্রেড বুদ্ধিজম অ্যান্ড মেড ইট ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমি বারবার বলছি, এটা কিন্তু আমি আমার লেখা লিখিনি, তোমাদের জায়গায় গিয়ে লেখার চেষ্টা করেছি। হিজ ভিক্টরি এক্সটেন্ডেড আপ টু দ্য সাদার্ন এন্ড অফ ইন্ডিয়া। কারণ এখানে একটা জায়গায় স্পেশালি বলা হয়েছে তার বাবা যেটা করতে পারেননি তিনি সাউথে টেনে এনেছিলেন, তো ওই পয়েন্টটাকে আমি একটু রাখার চেষ্টা করেছি। ইভেন দেন, এত এইটা করার পরেই কিন্তু তিনি এটা ছাড়েন। যাই হোক, ইভেন দেন হি গেভ আপ ওয়ার and exclusively devoted himself to preaching Buddhism and conquering the hearts of people by peaceful means, not by war. He brought peace and prosperity in his kingdom, right? By his wise rule and charitable public works. He introduced women's education too. আমার এটা ইচ্ছে হয়েছে লেখা লিখে দিয়েছি, তোমরা না দিলেও পারো। আসলে আমি লেখাটা একেবারে সহজ লিখেছি, এটা মাথায় লিখে লিখেছি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, মানে তিনি বুদ্ধিজমের প্রচারে নিজেকে ডিভোট করলেন, মানে তখনই তিনি বুদ্ধিজম নিয়েছিলেন তার ধর্ম ছেড়ে। আমি সেটা লিখিনি, কারণ এখানে সেটা লেখা নেই। বুঝতে পারলাম আকাশ? না, খেয়াল করো, ইভেন দেন হি গেভ আপ ওয়ার। ঠিক আছে, অর্থাৎ এমনকি তখনই তিনি কি করলেন, যুদ্ধ থেকে ক্ষান্ত হলেন। অ্যান্ড এক্সক্লুসিভলি ডিভোটেড হিমসেলফ, নিজেকে মানে যার পরনাই সঁপে দিলেন কিসে,
টু প্রিচিং বুদ্ধিজম। আসলে তুমি যে বলতে চাইছো যে টু প্রিচ বুদ্ধিজম হলেই তো ভালো হতো, তাই তো বলছো? হ্যাঁ, খেয়াল করতে হবে যে বাবা আমি তোমাদের ওদের না বলে থাকি, কিন্তু তোমাদের বলেছিলাম যে না না, তার জন্য না, ডিভোটেড হিমসেলফ টু, এই যে আমি বললাম প্রিচিং বুদ্ধিজম, এটা জিরান্ড, অর্থাৎ কখনো কখনো টু এর পর আইএনজি হয়, কখন মানে যখন আমি এখানে কি বললাম যে বুদ্ধিজম প্রসারের কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, এই যখন বলছি তখন বলছি টু প্রিচিং বুদ্ধিজম। বুদ্ধিজম প্রচার করা আর বুদ্ধিজম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করা এক্সপ্রেশনটা আলাদা। এইবার পরিষ্কার হয়েছে? তুমি বাংলা লিখে নিতে পারো, কিন্তু একটার মানে হচ্ছে বুদ্ধিজম প্রচার করা, আরেকটা হচ্ছে বুদ্ধিজম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করা। ঠিক আছে, জিরান্ডিয়াল এক্সপ্রেশনের জন্য এটা হলো। খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা বেশ, তাহলে এইটুকু বোঝা গেল, এটা একটা পার্ট আমি এখানে রাখতে পারলাম। এবার আমি যথারীতি আরেকটা জায়গায় যাব। নাও পরপর প্রথম ইংরেজ কবি যার নাম পাওয়া যায়, তিনি ভালো করে বাংলাটা পড়ো, তিনি ক্যাডমন। এর জন্য ক্যাডমনকে ইংরেজি কাব্যের জনক আখ্যা দেওয়া হয়। এই যে এর জন্য বা এই জন্য কথাটা বাংলায় তো লাগবেই, নইলে আমি সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্স লিঙ্ক করবো কিভাবে? তো সেটাকে খুব পরিষ্কারভাবে বলার কোনো কারণ নেই। যাই হোক, বিডের হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা গ্রন্থ খেয়াল করে দেখো, ওখানে ওরাও কিন্তু গ্রন্থ কথাটা লিখেছে, ওরাও কিন্তু একবারও লেখেনি এপিক। তো খেয়াল করবে গ্রন্থ, নট এপিক। মুস্কান বুঝতে পারলে কি বললাম? রাইট। চতুর্থ পর্বে চতুর্বিংশতি অধ্যায়, চতুর্থ তো ফোর্থ তোমরা জানো, চতুর্বিংশ, আমি চতুর মানে কি বললাম 4, আর বিংশ মানে কি বললাম 20, তার মানে 24 অধ্যায় ক্যাডমনের জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। তথ্য ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। জানকারি আমরা হিন্দিতে যেটাকে বলি, ওয়্যার অ্যাবাউটস, ইনফরমেশন, এই শব্দগুলো কাম্য। নেক্সট, এক রাত্রিতে রাখাল ক্যাডমনকে এক ভোজসভা থেকে ছুটে পালিয়ে যেতে হয় গান না জানার জন্য, অপ্রস্তুত অবস্থায়। এই যে অপ্রস্তুত অবস্থা আমরা অনেক ভালো জানি, রাইট? ভোজ সভা আমরা অনেক ভালো জানি, আর ছুটে পালিয়ে যেতে হয়। তো এই ছুটে ওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝবো। চলো, সেই সবাই সকলকেই বলা হয় তাদেরকে গান বানিয়ে নিয়ে ওখানে গাওয়ার জন্য। গান বানানো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু কেউ লেখনি। গান বাঁধা যেটাকে বলি। যাই হোক, বাড়ি ফিরে গিয়ে শ্রান্ত বিষণ্ণ ক্যাডমন ঘুমিয়ে পড়েন। ক্লান্ত এবং বিষণ্ণ দুটোকে আলাদা আলাদাভাবে হিট করাটা খুব দরকার ছিল। স্বপ্নে তিনি দিব্য অনুপ্রেরণায় কাব্য প্রতিভা লাভ করেন। এটা ঠিক আছে, কাব্য প্রতিভা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, কিচ্ছু বলিনি, আমি জাস্ট বললাম, আমি এবার বলবো, এর নিচে লেখা আছে, এবার বলবো। ঘুম থেকে উঠেই তিনি বিশ্বস্রষ্টার উদ্দেশ্যে এক স্তবগীতি রচনা করেন। বিশ্বস্রষ্টা স্তবগীতি। আচ্ছা, এর 9টি ছত্র এখন পাওয়া যায়, এটা তোমরা প্রায় প্রত্যেকেই ঠিক লিখেছ। এই গাথাটি একমাত্র রচনা। গাথা এটা কি? এই গাথা কথাটার একদম পার্টিকুলার, যেমন বাংলাতে এর একটা ডেফিনেশন আছে গাথা মানে কি, তেমন ইংরেজিতেও গাথার জন্য একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার হয়, সেটাই আমাকে করতে হবে ব্যবহার, যেটি
অবিসংবাদিতভাবে, এটা তোমরা সবাই প্রায় ঠিক লিখেছো ক্যাডমনের রচনা। নেক্সট, অন্য কয়েকটি খ্রিস্টীয় কবিতা পাওয়া যায় যার রচয়িতা এক সময় ক্যাডমনকে ধরা হতো। এইটা পুরোটা একসাথে এখন আর হয় না। বাংলায় এরম লেখা যায় নাকি এখন? আর ইংরেজিতে এরম হঠাৎ করে আলাদা একটা অংশ বার করা যায় না, ঠিক আছে? পুরোটাই লিখতে হয়। এখন এই অজানা কবির কবিতাগুলিকে ক্যাডমনীয় কবিদের রচনা বলে মনে করা হয়। কবি গোষ্ঠী কথাটা আছে, এই কালেকটিভ নাউন জানতে চাইছে লেখক। এখানে যে কালেকটিভ নাউন আমি ব্যবহার করব, লেখক বসে আছেন, খপ করে ধরবেন যে কি এখানে কবি গোষ্ঠী বার করেছে। নেক্সট, প্রাচীন ধর্মমূলক বা খ্রিস্টীয় কাব্যের বিষয়গুলি সাধারণত বাইবেলের কাহিনী, সন্তদের জীবনী এবং সাধারণ নীতিকথা থেকে নেওয়া। তোমরা বাকি দুটো ঠিকই করেছো কাছাকাছি, কিন্তু সাধারণ নীতিকথাতেই সব ছড়িয়ে দিয়েছো। এটা হওয়ার কথা ছিল না, তোমরা জানো। এটাকে আলাদা করে বলি, সাধারণ নীতিকথা। এসব কাব্যে প্রধানত ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস, আধ্যাত্মিক অনুভূতি এবং সমব্যথা, করুণা ও কোমলতা প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ, পরাক্রম ইত্যাদি স্থানে। যুদ্ধ বিগ্রহ ঠিক আছে, আমার লাগবে পরাক্রম। নেক্সট, তবে বীর রস মারাত্মক ইম্পর্টেন্ট। বীর রসের সুরও মাঝে মাঝে শোনা যায় না, এমন এই যে এক্সপ্রেশনটা, দেখা যাক কিভাবে করা যায়। আমরা আসলাম এটাতে। The name of the first English poet available to us is Kidman. So, Kidman has been attributed and the title of the father of English poetry. বলতে বললাম, এক্ষুনি আমাকে হয়তো মুস্কান জিজ্ঞেস করবে যে স্যার টু নেই কেন অ্যাট্রিবিউটের সঙ্গে। আচ্ছা, ঘটনা হচ্ছে ক্ষেত্রে আমরা টুটাকে অ্যাভয়েড করতে পারি। ব্যাপারটা কেমন এই ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? ধর আমি যদি বলি কোন একটা সেন্টেন্সে, যেমন আমি বললাম যে কোন একটা কিছু, কোন একটা কৃতিত্ব, দিস এক্সপ্লয়েট ইজ অ্যাট্রিবিউটেড টু হিম, এই কৃতিত্বটিকে তাকে উৎসর্গ করা হয়েছে, মানে তাকে আরোপ করা, অর্পিত করা হয়েছে। দিস এক্সপ্লয়েট ইজ অ্যাট্রিবিউটেড টু হিম। ঠিক আছে, এখানে টু লাগবে। এখানে কিন্তু সেটা বলা হয়নি, এখানে তাকে একটা খেতাব দেওয়া হয়েছে, তাকে এই নামে ডাকা হয়েছে। এখানে টু ইজ নট নেসেসারি, খুব মাইনিউটলি খেয়াল করবে। সো কিডমান হ্যাজ বিন অ্যাট্রিবিউটেড the title of the father of English poetry, তাই তাকে দেওয়া হয়েছে। পরিষ্কার? বাংলাটা আরেকবার দেখে নেব। এই জন্য কিডমনকে ইংরেজি কাব্যের জনক আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, মানে এটা আমি ডেলিবারেটলি হ্যাজ বিন লিখলাম, খেয়াল রাখবে। Next, a considerable information. Considerable কেন বললাম? উপরের জায়গায় চলে যাই, পরিষ্কার হয়ে যাবে। এখানে বলছে, আমরা এখন বলছি আখ্যা দেওয়া, তারপর হলো ব্রিটিশ হিস্ট্রি এক্লেসিয়াস্টিকাতে কি আছে, বেশ কিছু তথ্য জানা যায়। এই সেভারাল ইনফরমেশন, বা আমি যখন বললাম সেটা কি, আ কনসিডারেবল ইনফরমেশন, এটা আমার সাবজেক্ট। রিগার্ডিং কিডমান মানে রিগার্ডিং দ্য লাইফ অফ কিডমান, এখানে আর দ্য লাইফ অফ আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য 24th এপিসোড অফ বুক 4 ইন বিডস হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা। বোঝা গেল? তারপরে কি বলছি, বিং এম্বারেসড কিডমান, হ্যাঁ বলো।
পাওয়া যায়, মানে সেই বই তো এখনো আছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলছি? ধরে অমুক বইয়ের তমুক খণ্ডে এই প্রসঙ্গ পাওয়া যায়। পাওয়া যায় মানে পাওয়া যেত এটা তো নয়, পাওয়া যায়। ব্যাপারটা বুঝতে পারলে শুভশ্রী কি বলছি? রাইট। ওই যে বললাম এই সেটাই তো দেখালাম প্রথমে। আচ্ছা, এখানে পরিষ্কার এর জন্য কেডমনকে ইংরেজি কাব্যের জনক আখ্যা দেওয়া হয়, অর্থাৎ সেই আখ্যাটা তার আজও আছে, সেই টাইটেলটা তার আজও আছে। ধরো ফাদার অফ দ্য নেশন এটা বলা হচ্ছে গান্ধীজিকে, বলা হয় মানে বলা হতো এমন তো নয়, ঠিক আছে? একটু দেখি তাহলে যেটা বলছিলাম। সো বিং এম্বারাসড কিডম্যান and the shepherd, কিডম্যানটা কে? the shepherd, কিডম্যান the shepherd had to flee a dinner, a banquet, এই যে ভোজ সভা যথেষ্ট, had to flee a dinner as he did not know how to sing, যেহেতু সে জানতো না কি করে গাইতে হয়। এই যে তাকে অপ্রস্তুত অবস্থায় এম্বারাসড, তাই না? এখানে আনপ্রিপেয়ার্ড ওরম ব্যাপার নেই, তো সেটাকে ধরতে হবে। নেক্সট ব্র্যাকেটে যেটা ছিল, all present in the gathering were asked to compose a song and sing over there, অর্থাৎ যারা যারা ওখানে ছিল তাদের প্রত্যেককে কি বলা হয়েছিল? were asked to compose। এখানে আবার দেখো were চলে এসেছে, compose a song, তাকে গান রচনা করতে দেওয়া হয়েছিল, and sing over there, এবং সেখানে গাইতে বলা হয়েছিল। বেশ। so on returning home, তাকে আমি ব্র্যাকেটে রেখেছি ইচ্ছে করে বোঝানোর জন্য, fatigue and upset kidman fell asleep। এই যে ফ্যাটিক ক্লান্ত এবং অবসন্ন মানে হচ্ছে আপসেট মন মরা, এখানে গ্লুমি আবার খুব বেশি ভারী হয়ে যাবে যে, তাই না? fell asleep, ঘুমিয়ে পড়েছিলেন। he gained excellence over poetry, এই যে কাব্য প্রতিভা লাভ করেন, লাভ করেন কি? he gained, he obtained, এখানে অ্যাচিভড নয়, কেউ দিয়েছে তিনি নিয়েছেন, সেটাও এক ধরনের অর্জন। ওই জন্য আমি অবটেন লেখার থেকে বেটার মনে করেছি গেন লেখাটা, ঠিক আছে? কারণ তিনি ঘুমের মধ্যে বর পেয়েছেন, সোজা কথায়। ফলত আমি অ্যাচিভ এই টাইপের কথা একদম লেখার পক্ষপাতী নই। সো হি গেইনড এক্সেলেন্স ওভার পোয়েট্রি। আচ্ছা, কারোর মনে হচ্ছে স্যার ওভারটা কেমন লাগছে না, ইন লিখতে পারো, আপত্তি কিছু নেই। হি গেইনড এক্সেলেন্স ইন পোয়েট্রি in his dream by divine inspiration, right? he penned a eulogy, an eulogy হয় না, খেয়াল করবে ই এর উচ্চারণটা যেহেতু হয়ে যায় তাই এখানে কিন্তু এ লাগবে। তো he penned মানে আমরা জানি মানে লেখা, so he wrote, তুমি লিখতেই পারো, কোনো আপত্তি নেই। a eulogy, এই যে স্তব গাথা, স্তব গান, যেটাকে হিমও লেখা যেতে পারে, অসুবিধা নেই। ইন দ্য প্রেইজ অফ দ্য অলমাইটি, দ্য ক্রিয়েটর, মানে ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড আর বলার দরকার নেই, ক্রিয়েটর বললেই হয়, বিশ্বস্রষ্টা, ঠিক আছে? ইমিডিয়েট আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠার পরেই। নাও 9 of the stanzas, হ্যালো, আচ্ছা বলে দিচ্ছি। দ্য ক্রিয়েটর ইমিডিয়েট আফটার ওয়েকিং আপ, খেয়াল করে দেখি, আমি যদি কথাটা বলছি তিনি এই কাজটা করেছিলেন, মানে ইউলজি মানে হি পেন্ড মানে তিনি লিখেছিলেন কোন একটা কিছু। এবার ইমিডিয়েট আফটার ওয়েকিং আপ, আমি ইমিডিয়েট কথাটা কাকে কোয়ালিফাই করছে? আফটারকে। তাহলে হিসেব অনুযায়ী হ্যাঁ, আফটারটা কি প্রিপোজিশন,
তাহলে প্রিপোজিশনকে যে কোয়ালিফাই করছে হিসেব অনুযায়ী তার কি হওয়ার কথা? অ্যাডভার্ব, রাইট? এবার দেখো অ্যাডভার্বের চেনা ছক কি? ভার্ব, অ্যাডজেক্টিভ, আরেকটা অ্যাডভার্ব, সাধারণত এই তিনটে, এবং এর বাইরে প্রায় সবগুলোকেই অ্যাডভার্ব কোয়ালিফাই করে। তাহলে আমি যখন লিখি ইমিডিয়েট আফটার ওয়েকিং আপ, তাহলে প্রিপোজিশনের আগে লিখে যেত ইমিডিয়েটলি আফটার ওয়েকিং আপ লেখার কথা ছিল। আমি ওয়েকিং আপ লিখেছি কেমন ভাবে? অ্যাজ আ ফর্ম অফ, অর্থাৎ জিরান্ডের মতো করে। ফলত আমি যদি এখানে ভার্বের অ্যাপ্রোচ রাখতাম তাহলে এখানে ইমিডিয়েটলি রাখতাম, যেহেতু রাখিনি তাই আফটার কথাটাকে রাখলাম। যার জন্য আমি যখন এটা দেখো ডকুমেন্টসে আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নীল দাগ নেই, মানে স্পেলিং মিস্টেক থাকলে লাল দাগ, আর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে নীল দাগ থাকে, সেটা কিন্তু নেই। যদি আমি এখানে ফার্দার কোনো ভার্বের অ্যাপ্রোচ রাখতাম সঙ্গে সঙ্গে এখানে নীল দাগ চলে আসতো ইমিডিয়েটলি আফটার। মুস্কান বুঝতে পারলে কি বললাম? ছোট ছোট ব্যাপার আস্তে আস্তে এমনি জেনে যাব। নাও 9 of the stanzas are available, right? This is the only saga, এটা একমাত্র গাথা, খেয়াল রাখতে হবে, which is inevitably written by কিডমন, যেটা অবিসংবাদিতভাবে কিডমনের লেখা, কিডমনের রচনা। ইনএভিটেবলি, তোমরা যেটা লিখেছো অনেকেই লিখতেই পারো, ঠিক আছে, ইনডিসপিউটেডলি, প্রবলেম কিছু নেই। Some other verses which are, এখানে একটা গন্ডগোল, মানে ডিটিপির গন্ডগোল হয়েছে। once considered to be হওয়ার কথা, ডি চলে এসেছে একটা মাঝখানে। আর there are some other verses, ঠিক আছে, কিছু আদার ভার্সেস আছে, একটু খেয়াল করে দেখি, অন্য কিছু কাব্য বা কবিতা আছে, এখানে কিন্তু প্রেজেন্ট। হুইচ ওয়্যার, এখানে কিন্তু পাস্ট। ওয়ান্স, ঠিক আছে, কনসিডার্ড টু বি কম্পোজড বাই কিডম্যান বা ড্রাফটেড, যে কোনো এক, যেটা মনে করা হতো কিডমনের লেখা। তাহলে পাস্ট আর প্রেজেন্টের কম্বিনেশন কেন, সেটা আশা করি বুঝতে পারছো। যার প্রবলেম হবে খোলাখুলি আমায় বলবে, ঠিক আছে, অর্থাৎ যেটা মনে করা হতো কিডমনের লেখা, বাট নাও দে আর নো লঙ্গার থট টু বি রিটেন বাই হিম। পুরোটাই লিখলাম। আমি যদি এখানে লিখি যে বাট নাও দে আর নট, বা দে আর নো লঙ্গার, কি বলবো, এরকম ভাবে যদি লিখি, এখানে থেমে যাই, হবে না, পুরোটাই লিখতে হবে, কিছু করা, সেগুলোকে আর মনে করা হয় না, ঠিক আছে। বাংলার জায়গাটা দেখে নেব, যেটা আমরা বলছিলাম। এই গাথাটাই একমাত্র রচনা যেটি বিসংবাদিতভাবে কিডমন রচনা। অন্যান্য কয়েকটি খ্রিস্টীয় কবিতা পাওয়া যায় যার রচয়িতা একসময় কিডমনকে ধরা হতো, এখন হয় না, ঠিক আছে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। Now, these anonymous verses are now taken to be created by, এখানে taken to be কথাটা মানে হচ্ছে considered to be, খেয়াল রাখবে, এখানে taken কথাটা মানে considered to be। created লিখেছি, তোমরা composed লিখতে পারো, অন্য যা খুশি লিখতে পারো। created by কিডমনিয়ান স্কুল অফ পোয়েটস। আমি বারবার বলছি, এই যে কিডমনিয়ান কথাটা কেউ কেউ লিখেছে দেখলাম, ঠিক আছে, কিডমনিয়ান স্কুল অফ পোয়েটস, কাব্য গোষ্ঠী, এই যে কালেকটিভ নাউন, এটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট। অ্যানোনিমাস কেন লিখলাম? অজানা
কবির কবিতাগুলি। তাহলে দিস অ্যানোনিমাস ভার্সেস লিখলেই সব শেষ হয়ে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পার। দ্য থিম অফ দ্য অ্যানশিয়েন্ট রিলিজিয়াস অ্যান্ড ক্রিশ্চিয়ান টেক্সট, এই যে পোয়েট্রি, কিন্তু সেটাকে আমি টেক্সট বলছি, এক এক জায়গায় এক এক রকম ভাবে বলছি। থিম মানে বিষয় যেটা লেখা ছিল। দ্য থিম অফ দ্য অ্যানশিয়েন্ট রিলিজিয়াস অ্যান্ড ক্রিশ্চিয়ান টেক্সট, ঠিক আছে, ইজ বাই অ্যান্ড লার্জ বিবলিক্যাল স্টোরি। আচ্ছা বেশ, আমি যদি এভাবে না লিখি তাহলে হ্যাজ লার্জলি বি টেকেন ফ্রম বা হ্যাজ লার্জলি বি derived from biblical stories। ইজ কেন? তার কারণ থিম কথাটা লিখেছি, থিম অফ অমুক অমুক, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? মূলত, লার্জলি, মোস্টলি, অধিকাংশই মানে মূলত, has largely been taken, has largely been derived from biblical stories, এই বাইবেলের গল্প থেকে। ঠিক আছে, দা বাইবেল, এটাকে অ্যাভয়েড করে আমি এভাবে লিখি। আর কি, মেমোয়ার্স অফ সেইন্টস, এই যে সন্তদের জীবন কথা, এরকম আর কি, এরা বাংলা ছিল, সন্তদের জীবনী বোধহয়, রাইট? হ্যাঁ, এই সন্তদের জীবনী, জীবনীটাকে বায়োগ্রাফি ঠিক আছে বলা যেতে পারে। এই যে ব্যাপারটা কি, তাদের যে জীবন জায়গায় করে রাখে, এগুলোকে মেমোয়ার্স বলা হয়। সো মেমোয়ার্স অফ সেইন্টস অ্যান্ড নীতি কথা, প্যারাবলস, সবাই তোমরা জানো যেটাকে প্যারাবলস বলে। ফেবল সাধারণত ঈশপের গল্প, যেখানে অ্যানিমাল ক্যারেক্টার থাকে, সেটা ফেবল, আর প্যারাবলস হচ্ছে এটা। নেক্সট, দিস পোয়েট্রি মোস্টলি রিফ্লেক্টস, কি প্রতিফলিত করে? ডিভোশন এন্ড ফেইথ ইন গড, রাইট? স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, আধ্যাত্মিক উন্নতি, অ্যান্ড এমপ্যাথি। তার আগে একটা ছিল যে ইনস্টেড অফ ওয়ারফেয়ার অ্যান্ড শিভালরি, যুদ্ধ বিগ্রহ এবং কি ছিল বাংলাটা, পরাক্রম, রাইট, মানে বীরত্ব, সেটা বলতে চাইছে। তো এখানে এই শিভালরি, পরাক্রম খুব ভালো যায়, ঠিক আছে, মানে যুদ্ধ বিগ্রহ, মানে ওয়ারফেয়ার, শিবালি, এসবের বাইরে এখানে কি ছিল? আধ্যাত্মিক অনুভূতি, এইসবের ব্যাপার ছিল। এমপ্যাথি, সিম্প্যাথিও লিখতে পারো, কোনো আপত্তি নেই। পিটি অ্যান্ড কাইন্ডনেস। নেক্সট, হাওয়ার কেন লিখলাম? বাংলা খেয়াল করো। তবে, এই যে তবে লিখেছে মানেটা কি? তবেটাকে বোঝালাম এই হাওয়ার দিয়ে। However, it is not that the tune of heroic ballad by chivalrous saga is completely unheard of. But however, it is not that, এই কথা ঠিক নয়, বাংলাতে যেভাবে লিখ, তবে বীররসের সুরও মাঝে মাঝে শোনা যায় না, এমন নয়। তো এমনটা কিভাবে লিখব? তাই লিখলাম, ইট ইজ নট দ্যাট দ্য টিউন অফ হিরোইক ব্যালাড, রাইট, বীর গাথা, ঠিক আছে, চিভালরাস সাগা ইজ কমপ্লিটলি আনহার্ড অফ, অর্থাৎ এটা শোনা যায় না এমন না। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, ডাউট আছে কিছু? হ্যালো, রাইট, এখানে ওকে, ফাইন। তাহলে যতটা পারা গেল, মানে এনগ্রসড ওয়েতে বোঝানো হলো, এই বিষয়ে তোমাদের সঙ্গেই থাকছে, তোমরা দেখে নেবে এবং করে নেবে। আচ্ছা, একটা কথা বলি, আমি এক লপ্তে বুঝতে পারবো না। ওই যে সৌরভ যে প্যাসেজটা দিয়েছো, কোয়েশ্চেনিং বলে তোমাদের যেটা দেওয়া হয়েছে, তোমরা প্রায় সবাই দিয়েছো, আমাকে করে দিয়েছো টাস্কটা। এটা নিয়ে আমার আরেকটা সময় বসতে হবে, মানে আজকে এই স্লটে আমি বসছি না,
একটা স্লটে বসবো সাথে এই লেখাটা নিয়ে। এবার আমি তোমাদের জাস্ট জিজ্ঞেস করছি যে কালকে মঙ্গলবার, কালকে বিশেষ কিছু কারণে বিভিন্ন জায়গায় অফ আছে। গত মঙ্গলবারের স্মৃতি হয়তো তারা করে বেড়াচ্ছে, মারাত্মক বৃষ্টি হয়েছিল, আজকেও হয়েছে। আমার অফ আছে, তোমাদের কি অফ আছে কালকে? কালকে না, আমি যদি ধরো কথার কথা বলছি, কালকে যদি একটু সকালে বসি সমস্যা হবে? সকালে সমস্যা হবে না, তাহলে কালকে আমি একটু মানে হ্যালো, বিকেলে তো ঠিক আছে, বিকেলে যেমন হয় তেমন হতে পারে, সকালে হলে আমি খানিকটা টাইম বেশি পাবো, এটাই হচ্ছে ব্যাপার। সকালে সকালে আমি যদি ধরি মোটামুটি 9টার দিকে, সমস্যা হবে? বেশ, লিপিকা? হ্যাঁ, অনলাইন আর রেকর্ডিং থাকবে, ঠিক আছে, আজকের ক্লাসটারও রেকর্ডিং থাকছে, ঠিক আছে। চলো আবার তো এই অবধি রইল, কালকে তো 9টা নাগাদ আমি তবুও রাত্রে একবার ক্লিয়ার করে দেবো যে 9টা নাকি 9:30 সেটা আমি বলে দেবো। আমরা বসছি ওই নতুনটা নিয়ে, অর্থাৎ যে প্রেসিটা তোমাদের করা আছে ওটা নিয়ে আমি বসছি, ঠিক আছে। ওকে, গুড বাই।